বিরোধী থাকবার পরেও এত কিছু ঘটনা ঘটলো, তাদের সিবিআইরই তদন্ত করলো, তারপরেও কিছু বার করতে পারলো না। এটা একটা বড় প্রশ্নের জায়গা, মানুষ প্রশ্ন করছেন। আমি আসছি, একটা দ্রুত বিরতি আমাকে নিতে হবে, অন্যান্য বক্তারাও চালু করে মানে গভর্নমেন্টকে দখল করে রেখেছেন। এটা আজকে আমরা শুনলাম, কিছুক্ষণ আগে আমরা সেই বক্তব্য শুনিয়েছি আপনাদেরকে। এখন প্রসঙ্গ হচ্ছে কমিশনকে বিধে যেটা তৃণমূল সুপ্রিমো বলছেন যে মেঘের আড়াল থেকে খেলবেন না। তিনি বলছেন শুধু প্রার্থী হওয়ার বাকি আছে। মারাত্মক মন্তব্য। আমি শুভজিতের কাছে আসবার চেষ্টা করব। আমি ডেফিনেটলি যেটা অচিন্ত বলছিলেন এতক্ষণ ধরে, আমি কৌশিকদার থেকেও তার পরবর্তী পাল্টা রিপ্লাই নেব। তবে শুরুটা করি এবার শুভজিৎকে দিয়ে। শুভজিৎ, অঘোষিত একটা পরিস্থিতি, মানে একটা যুদ্ধ ভাব, কেন এই পরিস্থিতিটা আপনিও কি মনে করছেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? যুদ্ধ পরিস্থিতি নাকি একটা মেকি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দিয়ে আসলে মানুষকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা? মানে আমি এটা সার্বিকভাবে কমিশন, তৃণমূল, বিজেপি সামগ্রিকটাকে ধরে বলছি। দেখো, আমরা এখানে বলতে পারি, আমরা গতকাল যখন প্রার্থী তালিকা ডিক্লেয়ার হলো, আমাদের প্রার্থী তালিকা 192 জনের প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছে বামফ্রন্টের তরফ থেকে। সেখানে তাহলে আমরা বলতে পারি আমরা প্রথমে প্রার্থী দিয়েছি, অর্থাৎ আমরা সব থেকে যোগ্য দাবিদার এই নির্বাচনে জেতার জন্য। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, আমি এই কথা বলতেই পারি, কিন্তু এই কথা বলে কিছু চটজলদি কথা বলা হবে এবং এর মাধ্যমে হয়তো কিছু পাবলিসিটি পাওয়া যেতে পারে। কিন্তু এই নির্বাচনে যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য বলে আমার অন্তত মনে হচ্ছে, দেখো আমরা প্রার্থী তালিকা ডিক্লেয়ার করছি বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন ফ্রন্টের পক্ষ থেকে, কিন্তু মাথায় রাখবে এই প্রার্থী তালিকার মধ্যেও সব থেকে মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাই যে 60 লক্ষ মানুষের কিন্তু ভোটাধিকার, ভোট দেওয়া এবং ভোটে কন্টেস্ট করার অধিকার, তা কিন্তু এখনো বিচারিতাধীন রয়ে আছে, অর্থাৎ অ্যাডজুডিকেটেড হয়ে আছে। তাহলে অর্থাৎ 60 লক্ষ ইজ নট আ ভেরি স্মল নাম্বার, এটা কিন্তু বিরাট বড় পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ অফ মানুষরা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। এখন কমিশনের তরফ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে যে এই 60 লক্ষের মধ্যে তো অনেকের নিষ্পত্তি হয়ে যাবে, এবং 60 লক্ষের মধ্যে অনেকে যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন কি হবে? তখন দেখা যাবে যে তারা ভোট দিতে পারবে। কিন্তু আমাদের বারবার প্রশ্ন, হয়তো তারা ভোট দিতে পারলো একটা বড় অংশ, কিন্তু এর মধ্যে দেখে তো অনেক মানুষ এমন থাকতেই পারে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় ছিল, কিন্তু নির্বাচন কমিশনের এই ধরনের ফরমানের জন্য তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা আসলে কি গণতান্ত্রিক পদ্ধতিকে মানে ফলো করা হচ্ছে? আসলে কি গণতন্ত্রকে বজায় রাখিয়ে নির্বাচন করা হচ্ছে? আমার প্রশ্ন থাকবে। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ, চমক ধমকের কথা অনেক উঠছে। ঠিকই, অনেক চমক তো আমরা দেখলাম বিশ্বজিৎ দাসকে, শুভজিৎ দত্তকে, আমরা দেখলাম আরেকজনকে, আমার নাম মনে পড়ছে না, রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আমার এখন তিনটে খুব মানে চোখের সামনে ভাসছে। এই তিনজনকে আমি দেখেছিলাম, এই তিনজনের নাম গতবার বিজেপির পদ্মফুলের তরফ থেকে এদের নাম প্রকাশ করা হয়েছিল, এবং এবার তাদেরকে নাম প্রকাশ করা হলো ঘাটফুলের তরফ থেকে। তাহলে এটাকে চমক বলা যেতে পারে। তাহলে আসলে বদল কাকে বলা হয়? যখন ধরো তুমি একেবারে, আমি বলছি না যে হয়তো তৃণমূলের প্রার্থী তালিকায় বা বিজেপি প্রার্থী তালিকায় কোনো ধরনের লড়াই আন্দোলন করে আসা মানুষ বা সমাজের বিশিষ্ট মানুষ নেই, আমি এই কথা বলছি না, কিন্তু আমি বলছি যে ফোকাসটা কোন দিকে। তুমি দেখবে বামপন্থীদের প্রার্থী তালিকায় অধিকাংশ ক্ষেত্রে ফোকাস হচ্ছে একেবারে মাটি থেকে লড়াই করে এসছে, লড়াই আন্দোলন সংগ্রাম করে উঠে আসা লোকেদেরকে প্রার্থী তালিকায় জায়গা বেশি দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল বা বিজেপির প্রার্থী তালিকার মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই হয় তৃণমূল থেকে আসা লোক বিজেপি প্রার্থী হচ্ছে, বা বিজেপি থেকে আসা লোক তৃণমূলের প্রার্থী হচ্ছে। তাহলে এটাকে চমক বলা হয় কিনা আমি জানি না, বরঞ্চ পশ্চিমবঙ্গে যে রাজনীতিকে সারা গোটা দেশের মানুষ ফলো করতো, যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, পশ্চিমবঙ্গের মানুষ নীতি আদর্শের মধ্যে দিয়ে ভোট দেয়, সে বামপন্থীদের পক্ষে দিতে পারে, অন্য কোনো পন্থার পক্ষে দিতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু নীতি আদর্শ এগুলো ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ, ব্যাকরণ বা সিলেবাস। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিলেবাস কি হয়ে যাচ্ছে? মেকি যুদ্ধ। পশ্চিমবঙ্গের রাজনীতির সিলেবাস কি হচ্ছে? এই দল থেকে আসা লোক ও দলের প্রার্থী, সে আবার পরের দিন অন্য দলে চলে যেতে পারে, তার কোনো ভরসা নেই। এবং সব থেকে বড় কথা, মানুষের ভোটাধিকার, মানুষের ভোটে দাঁড়ানোর অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, এইগুলোই কিন্তু সংশয় চলে যাচ্ছে। আজকে 60 লক্ষের মধ্যে তো অনেক মানুষ এমন আছে যারা হয়তো সিপিএম কে ভোট দেবে না, বামপন্থীদেরকে ভোট দেবে না, তারা হয়তো কংগ্রেসকে ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে, বা হুএভার বি দ্য ফ্যাক্ট। কিন্তু বড় কথা, রাজনৈতিক দল মানে আমার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করা, গণতান্ত্রিক অধিকার যাতে সবার থাকে সেটাকে দেখাটাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের কাজ। আমি দেখলাম না অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম কথা উঠে এলো না, কিন্তু আমরা বামপন্থীরা আমরা ঠিকই আমরা নির্বাচনের লড়াইয়ের কথা যেন বলছি, পাশাপাশি আমাদের একটা দাবি যে এই 60 লক্ষ মানুষ তারা যাকেই ভোট দিক না কেন, তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, এইগুলোকেও সুনিশ্চিত করতে হবে। বেশ, অধিকার খুব স্বাভাবিক এই জায়গায় আছে। আমি কৌশিকদার থেকে সংক্ষিপ্ত একটা রিপ্লাই ডেফিনেটলি এখান থেকে নেওয়ার চেষ্টা করবো। আমি তারপর লিপিকাদির কাছে আসবো। মেকি যুদ্ধ বলছেন, এটা তৈরি করা হচ্ছে, ক্রিয়েটেড,
দেখুন, সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সঙ্গে কি ব্যবহার করছে আর সিপিএম শাসিত কেরলের সঙ্গে কি ব্যবহার করছে। সুতরাং এটা মেকি যুদ্ধ কেবলমাত্র বামপন্থীরাই বলতে পারেন, যারা তাদের ভোটটা বিজেপিকে দিয়ে। আমি কখনো বামের ভোট রাম এই কথাটা উচ্চারণ করি না, কারণ রাম আমার হৃদয়, রাম আমার ভগবান। সুতরাং ভগবান রামকে আমি রাজনীতির মধ্যে আনতে চাইছি না, কিন্তু বামের ভোট যে বিজেপির দিকে যাচ্ছে সেটা তো অশোক ভট্টাচার্য কয়েকদিন আগেই স্বীকার করেছেন, যাকে আপনারা উত্তরের মুখ্যমন্ত্রী বলতেন বামেরা, ঠিক কিনা? তিনি তো কয়েকদিন আগে সাবলীলভাবে একদম সরাসরি বলে দিয়েছেন। ফলে একমাত্র ভারতবর্ষে বিজেপিকে যদি কঠিন চ্যালেঞ্জের মুখে কোনো একটা রাজনৈতিক দল কোনো রাজ্যে ফেলে, সেটা আমরা তৃণমূল কংগ্রেস, এবং সেটা সারা ভারতবর্ষ দেখছে। কোর্ট থেকে শুরু করে এক রাস্তা পর্যন্ত এবং ইলেকশন কমিশনের রুম পর্যন্ত আমরাই কিন্তু বিজেপি এবং বিজেপির দোসর সংস্থাগুলোকে লড়ছি। ফলে এটা মানুষ দেখছেন এবং মানুষ এইটার রায়টা আমাদেরই পক্ষে ওই জন্য দেবেন। মিথ্যে কথা বলবেন এখানে বসে। কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেনি, মামলাকারীর নাম মোস্তারি বানু। শুনুন, কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই একাধিক মামলা, ওটাতে উনি অ্যাডজুডিকেটেড। ওটা শুনুন, আপনারা অর্ধেক জানবেন অর্ধেক জানবেন না, কারণ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলাদা করে দুটো কেস করা হয়েছিল। আপনারা আগে শূন্য থেকে এক হওয়ার চেষ্টা করুন, আপনারা আগে শূন্য থেকে এক হওয়ার চেষ্টা করুন, আপনারা আগে শূন্য থেকে এক হওয়ার। রাহুল গান্ধী আপনাদের সিজেপি বলেছেন, রাহুল গান্ধী আপনাদের সিজেপি বলেছেন, তার উত্তরটা দিন। যাদের সঙ্গে পশ্চিমবঙ্গে এতদিন ঘর করলেন, সেই রাহুল গান্ধী কান ধরে কান মুলে আপনাদের বার করে দিয়েছেন অ্যালায়েন্স থেকে। রাহুল গান্ধী আপনাদের সিজেপি বলছেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিন। আপনারা একেবারে অবলুপ্ত প্রায় বিজেপি বা আপনারা একেবারে অবলুপ্ত প্রায় পার্টি, আপনাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন একটা পার্টি। তার কোনো প্রশ্নের জবাব দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। জনগণ আপনাদের আবার জবাব দেবে, নিশ্চিতে থাকুন। রাহুল গান্ধী যে বলেছেন সিজেপি, সেটা আগে একটু এক্সপ্লেনেশন করুন। রাহুল গান্ধী সিজেপি বলেছে, সেটা এক্সপ্লেনেশন করুন। এতদিন তো রাহুল গান্ধীর হাত ধরেছিলেন, সেই এক্সপ্লেনেশনটা দিন। ঠিক আছে, শুনে নি বলুন। আমি একটা কথা বলি, আমি দূরে রয়েছি তো আমার শুনে অসুবিধা হবে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, কৌশিকবাবু বলছিলেন, দেখুন নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে কাজ করছে এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমার কথা, অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি, অন্য রাজ্য সরকারের যে ভূমিকাগুলো ছিল, রাজ্য সরকার বিএলও প্রোভাইড করে, রাজ্য সরকার কিন্তু প্রশাসনের যে কর্তা তাদেরকে প্রোভাইড করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে কিন্তু যেই সাপোর্ট দেওয়ার কথা ছিল প্রপার এসআইআর করার জন্য, সে কিন্তু করা হয়নি। উল্টে এদের এই ক্যালাসের জন্য কিন্তু অনেক মানুষকে বিপদে পড়তে হয়েছে, অনেকে অ্যাডজুডিকেটেড হয়েছে, অনেকে ডিলিটেড হয়েছে। উনি এখানে বললেন কি আরএসএস বিজেপির কথা। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে আপনি তৃণমূল যতই লোক দেখানো লড়াই করুক, পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি সরকার আসলে যা যা করার ছিল তা বাদ দিয়ে তৃণমূল যে আলাদা কিছু করেছে এমন না, বরঞ্চ বিজেপি কোথাও সরকারি টাকা এখনো মন্দির করেনি, সেটাও তৃণমূল করে দিয়েছে। তাহলে আসলে তৃণমূল মুখে বিজেপি বিরোধী কথা বললো, বিজেপির যে রাজনীতি, আরএসএস এর যে রাজনীতি, সেই রাজনীতিটাকেই তৃণমূল অনুকরণ করছে বলেই আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এই অবস্থা। বলুন ছোট করে কৌশিক। দেখুন, 1925 সালে, আমি যদি খুব ভুল না বলি, 1925 সালে পালঘাটে ভারতের অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন হয়েছিল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথম অধিবেশন হয়েছিল 1920 সালে নাগপুর জুড়ে। মাত্র 5 বছরের তফাৎ দুটো রাজনৈতিক সংগঠনের মধ্যে। আজকে কেন আরএসএস ভারতবর্ষ দখল করে বসে আছে আর কমিউনিস্টরা সারা ভারতবর্ষ থেকে বিদায় হয়েছে, তার জবাবটা কোথা থেকে দেবেন? তার জবাবটা কোথা থেকে দেবেন? তার জবাবটা বলুন আগে। আজকে কমিউনিস্টরা সারা ভারত থেকে বিতাড়িত কেন? আজকে কমিউনিস্টরা সারা ভারত থেকে 1925-এর পর থেকে এসে বিতাড়িত কেন? সেইটার জবাবটা দিন। আজকে আপনারা বিলুপ্ত